আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাধারণত অপরাধী বা ধরুন ভয়ঙ্কর কোনো মানুষের কথা উঠলেই তো আমাদের কল্পনায় খুব নির্দিষ্ট একটা ছবি ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, একদমই তাই। মনে হয় যেন অন্ধকার কোনো গলিতে লুকিয়ে থাকা এক দানব, যার চেহারায় একটা কাঠিন্য আর চোখে মুখে হিংস্রতা আছে। ঠিক। আমরা অবচেতন ভাবেই তো ধরে নিই যে খারাপ মানুষদের দেখলেই চেনা যাবে, তাদের একটা আলাদা ভয়ঙ্কর রূপ থাকবে। কিন্তু আমাদের আজকের এই অনুসন্ধানে আমরা এমন একটা জগতে প্রবেশ করতে যাচ্ছি, যা মানুষের এই প্রচলিত ধারণাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেবে। আর সেজন্যই আজ আমরা ঘাটাঘাটি করেছি ক্রিস্টোফার ব্যারিডিয়ের লেখা অত্যন্ত সাড়া জাগানো বই টকিং উইথ সাইকোপ্যাথস নিয়ে। এর সাথে মিলিয়ে দেখেছি বেশ কিছু আধুনিক ক্রিমিনোলজি রিসার্চ পেপার। হ্যাঁ, তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমাদের এই আলোচনা কিন্তু কোনো অপরাধ করার ম্যানুয়াল বা নির্দেশিকা নয়। একদমই না, বরং এটি কুখ্যাত অপরাধীদের নিয়ে কাজ করা একজন প্রখ্যাত ক্রিমিনোলজিস্টের বাস্তব অভিজ্ঞতার নির্যাস। মানে আমাদের মূল লক্ষ্য হলো মানুষের মনের সবচেয়ে অন্ধকার আর জটিল দিকগুলো বোঝার মাধ্যমে এক ধরনের মানসিক আত্মরক্ষার কৌশল তৈরি করা। রাইট। কারণ ওই যে অন্ধকার গলির দানবের যে প্রচলিত ধারণা, সেটা আসলে আমাদের নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার একটা আদিম উপায়। বিবর্তনের ধারায় মানুষ ভাবতে ভালোবাসে যে বিপদ সবসময় দূর থেকে চেনা যায়। আমরা ভাবি বিপদের চেহারা তো ভয়ঙ্করই হবে। কিন্তু এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো আসল বিপদ অনেক সময় সবচেয়ে সুন্দর মুখোশটি পরে আসে। হ্যাঁ, আমরা এখানে শুধু তাদের অপরাধের তালিকা নিয়ে কথা বলবো না, বরং তাদের মস্তিষ্কের ভেতরে আসলে কি ঘটে, কেন তারা এমন আচরণ করে সেটা নিয়ে কথা বলবো। আর ঠিক কিভাবে তারা সাধারণ মানুষের চোখের সামনেই নিজেদের লুকিয়ে রাখে, সেই মনস্তাত্ত্বিক কারণগুলোর একেবারে গভীরে যাব। এই মুখোশের ব্যাপারটা নিয়েই তো বইয়ের একেবারে শুরুতে একটা বড় ধাক্কা খেতে হয়। তা তো বটেই। চলচ্চিত্রে বা গল্পে সাইকোপ্যাথদের যে অস্বাভাবিক রূপ দেখানো হয়, বাস্তব জীবনে তারা তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, বইয়ের তথ্য বলছে সাইকোপ্যাথরা সবসময় দেখতে ভয়ঙ্কর তো হয় না, উল্টো অনেক ক্ষেত্রেই তারা অত্যন্ত আকর্ষণীয় হয়। অত্যন্ত আত্মবিশ্বাসী, বুদ্ধিমান আর ভীষণ বন্ধুসুলভ আচরণের অধিকারী হয় তারা। তারা খুব হাসি মুখে কথা বলে, যে কোনো আসরে খুব সহজেই মানুষের মনোযোগ কেড়ে নেয়, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নিমিষেই চমৎকার সব সম্পর্ক গড়ে তুলতে পারে। ঠিক। উম, ব্যাপারটা মনে হচ্ছে যেন ভিনাস ফ্লাই ট্র্যাপের মতো। বাইরে থেকে দেখতে উদ্ভিদটা ভীষণ সুন্দর, আকর্ষণীয় আর মিষ্টি গন্ধ ছড়ায়। আর পোকামাকড় নিরাপদ ভেবে এর কাছে যায়। রাইট। কিন্তু ভেতরে গেলেই পাতাগুলো আটকে যায়, পালানোর আর কোনো পথ থাকে না। এই আকর্ষণীয় বাহ্যিক চাকচিক্যটাই তো তাদের সবচেয়ে বড় ফাঁদ। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ফাঁদটা কাজ করার পেছনে একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণও আছে। সেই মস্তিষ্কের থ্রেট ডিটেকশন সিস্টেমের ব্যাপারটা। একদম। সাধারণ মানুষের মস্তিষ্কে কিছু স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। আমরা যখন কোনো অচেনা বা রূঢ় আচরণের মানুষের মুখোমুখি হই, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা সাথে সাথে একটা সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যখন কেউ খুব আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে আর বন্ধুসুলভ আচরণ নিয়ে সামনে আসে, তখন মস্তিষ্কের সেই অ্যালার্ম আর বাজে না। স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ঘুমিয়ে পড়ে, আর অবচেতন ভাবেই আমরা তাদের বিশ্বাস করে ফেলি। সাইকোপ্যাথরা মানুষের স্নায়বিক এই দুর্বলতাটাই সবচেয়ে ভালোভাবে বোঝে। তারা জানে যে একটা সুন্দর হাসি আর আত্মবিশ্বাসী কণ্ঠস্বর যে কোনো মানুষের মনের দরজা খুলে দিতে পারে। তার মানে তারা সচেতনভাবে মানুষের মস্তিষ্কের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে। কি রকম? তাদের এই যে এত সুন্দর, আকর্ষণীয় আর বন্ধুসুলভ আচরণ, এটা কি তাদের জন্মগত কোনো স্বভাব, নাকি তারা মানুষের দুর্বলতা নিয়ে রীতিমতো গবেষণা করে বিষয়টা শেখে? এর উত্তরটা আসলে তাদের টিকে থাকার কৌশলের মধ্যে লুকিয়ে আছে। ব্রেন স্ক্যান বা নিউরোলজিক্যাল গবেষণায় দেখা গেছে তাদের মস্তিষ্কের গঠন সাধারণ মানুষের চেয়ে একটু ভিন্ন। মানে আবেগ নিয়ন্ত্রণের জায়গাগুলোতে? ঠিক তাই। এই যে বন্ধুসুলভ আচরণ, এটা তাদের ভেতরকার কোনো সহজাত মায়া বা আবেগ থেকে আসে না। তারা ছোটবেলা থেকেই চারপাশের সমাজকে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে। আচ্ছা। তারা দেখে মানুষ কিভাবে হাসলে খুশি হয় বা বিপদে পড়লে কোন ধরনের সান্ত্বনার কথা শুনতে চায়। হ্যাঁ, বা কি কথা বললে মানুষ চট করে বিশ্বাস করে, এরপর তারা অত্যন্ত নিখুঁতভাবে সেটা অনুকরণ করতে শেখে। এটা সম্পূর্ণভাবে একটা শেখা আচরণ।
তারা কি আবেগের ভাষাটা আদৌ অনুভব করতে পারে? না, তারা হয়তো আবেগের ভাষাটা অনুভব করতে পারে না, কিন্তু আবেগের ব্যাকরণটা তারা মুখস্থ করে ফেলে। বাপরে, আবেগের ব্যাকরণ মুখস্থ করা! বিষয়টা শুনলেই গা শিউরে ওঠে। হ্যাঁ, ঠিক। কখন কোথায় কতটা হাসতে হবে বা কতটা চিন্তিত হওয়ার ভান করতে হবে সেটা তার একজন দক্ষ অভিনেতার মতো প্রয়োগ করে। তার মানে বাইরে থেকে তারা দেখতে সম্পূর্ণ স্বাভাবিক, অত্যন্ত মিশুক, কিন্তু ভেতরে ভেতরে সাধারণ মানুষের সাথে তাদের একটা বিশাল শূন্যতার দেওয়াল রয়ে গেছে। একদম। আর এই শূন্যতাটাই সবচেয়ে ভয়ঙ্কর। যদি তারা বাইরে থেকে এতই আকর্ষণীয় হয় আর মানুষের আবেগ এত ভালোভাবে অনুকরণ করতে পারে, তবে ভেতরে ভেতরে তাদের মূল ঘাটতিটা ঠিক কোথায়? বইটিতে খুব স্পষ্টভাবে একটা বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে: অন্যের অনুভূতির প্রতি তাদের বিন্দুমাত্র সহানুভূতি বা এমপ্যাথি নেই। তারা অনায়াসে প্রচুর মিথ্যে বলে, মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করে। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়গুলো, এত বড় বড় অপরাধ করার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না। উল্টো ধরা পড়লে তো তারা ভুক্তভোগী বা অন্য মানুষের ওপর দোষ চাপিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে। হ্যাঁ, সাধারণ মানুষের সাথে তাদের মনস্তত্ত্বের সবচেয়ে বড় বিভাজনটা তৈরি হয় ঠিক এখানেই। মানে ধরুন একজন সাধারণ মানুষ যখন কোনো ভুল করে বা কারোর ক্ষতি করে, তখন দিন শেষে তার ভেতরে তো একটা অপরাধবোধ কাজ করে। আর এই অপরাধবোধ আসার মূল কারণই হলো সহানুভূতি। মানে আমি অন্যের কষ্টটা নিজের ভেতরে অনুভব করতে পারছি। কিন্তু একজন সাইকোপ্যাথের মস্তিষ্কে এই সহানুভূতির সুইচটাই অস্তিত্বহীন, তাই না? ঠিক বলেছেন, তাদের কোনো অনুশোচনা হয় না, কারণ তারা তাদের নিজস্ব জগতে মনেই করে না যে তারা কোনো ভুল করেছে। তারা কি নিজেদের মনকে এমন একটা বিকল্প বাস্তবতায় আটকে রাখে যেখানে তারা সবসময় ঠিক? একদম তাই। যখন তারা ধরা পড়ে, তখন তারা অত্যন্ত ঠান্ডা মাথায় চারপাশের পরিস্থিতি বা ভুক্তভোগীর ওপর দায় চাপায়। তারা হয়তো বলবে যে সে যদি ওই রাতে ওই রাস্তা দিয়ে না হাঁটতো তাহলে তো এমন হতো না। বা হয়তো বলবে, আমি তো এটা করতে চাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। এটা স্রেফ মিথ্যা বলা নয়। এটা কি এক ধরনের চরম আত্মরতি বা নার্সিসিজম? হ্যাঁ, এটা নার্সিসিজম থেকে তৈরি হওয়া একটা মনস্তাত্ত্বিক ঢাল। কিন্তু একটু যুক্তি দিয়ে ভাবলে এখানে একটা বড় ধরনের প্যারাডক্স বা বৈপরীত্য চোখে পড়ে। কিরকম? আমরা শুরুতেই জানলাম তারা অত্যন্ত বুদ্ধিমান এবং চারপাশের সমাজ বা নিয়ম কানুনকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে। হ্যাঁ, তা তো পারে। তো তারা যদি সত্যি এত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়, তবে সাধারণ যুক্তিতে কি তারা বোঝে না যে তাদের কাজগুলো আইনি বা সামাজিকভাবে ভয়ঙ্কর অপরাধ? বিষয়টা ওরকম নয়। তারা তাদের বুদ্ধি দিয়ে খুব ভালো করেই জানে যে সমাজ বা আইনের চোখে তাদের কাজটা ভুল। তাহলে নিজেরা একেবারে সচেতনভাবে পরিকল্পনা করে অপরাধ করবে আর তারপর এত তীব্রভাবে অন্যের ওপর দোষ চাপাবে? এই অদ্ভুত মানসিকতা কোথা থেকে আসে? আসলে জানা আর অনুভব করা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারা আইন বা সমাজের নিয়মগুলোকে সাধারণ বা দুর্বল মানুষদের জন্য তৈরি করা শেকল বলে মনে করে। তার মানে তারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবে। হ্যাঁ, তাদের বিশাল ইগো বা অহংকার তাদেরকে বিশ্বাস করায় যে তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি উন্নত বা সুপিরিয়র। তাই অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতাটা শাস্তি এড়ানোর পাশাপাশি তাদের সেই শ্রেষ্ঠত্বের অহংকার বাঁচিয়ে রাখার একটা বিকৃত কৌশল মাত্র। একদম ঠিক। তারা নিজেদের কোনো ত্রুটি বা ব্যর্থতা মেনে নিতে পারে না, তাই তাদের মস্তিষ্ক অবচেতন ভাবেই ভুক্তভোগীকে দায়ী করে। ভুলটা তারা জানলেও সেটাকে তারা নিজেদের অধিকার বলে মনে করে। এই পয়েন্টটা আমাদের পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যায়। কোন প্রশ্নটা? যদি তাদের কোনো অপরাধ বোধই না থাকে এবং তারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবে, তবে তারা কেন এমন ভয়ঙ্কর সব কাজ করে? তাদের মূল চালিকা শক্তিটা আসলে কি? সাধারণত মানুষ রাগের মাথায় বা তীব্র কোনো সাময়িক আবেগের বশবর্তী হয়ে অপরাধ করে বসে। হ্যাঁ, কিন্তু এই বইয়ের কেস স্টাডিগুলো থেকে তো জানা যায় যে কুখ্যাত সিরিয়াল কিলার বা চরম সাইকোপ্যাথদের অপরাধের পেছনে সবসময় এই রাগ বা ক্ষোভ কারণ হিসেবে থাকে না। ঠিক। সাধারণ অপরাধ আর সাইকোপ্যাথিক অপরাধের প্রেরণা সম্পূর্ণ আলাদা। তাহলে ঠিক কোন জিনিসটা তাদের এই পথে হাঁটতে বাধ্য করে? সাইকোপ্যাথদের অপরাধের মূল চালিকা শক্তি হলো ক্ষমতার প্রবল লোভ এবং অন্যকে নিয়ন্ত্রণ করার অদম্য ইচ্ছা। মানে যখন ভেতরে অন্যের প্রতি কোনো মায়া বা সহানুভূতি থাকে না, তখন অন্য মানুষগুলো তো আর রক্তমাংসের মানুষ থাকে না। রাইট। তারা হয়ে যায় নিছক বস্তু বা খেলনা। অন্যের জীবনের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করাটা তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। কে বাঁচবে আর কে মরবে সেই সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলো কি তাদের এক ধরনের বিকৃত আনন্দ দেয়?
হ্যাঁ, এটা একটা নিজেদের ঈশ্বর ভাবার মতো একটা ব্যাপার। এই চূড়ান্ত ক্ষমতার লোভ থেকেই মূলত তাদের মানুষকে ব্যবহার করার প্রবণতা তৈরি হয়। উফ, এই নিয়ন্ত্রণ আর ক্ষমতার বিষয়টা শুনলে মনে হয় এটা যেন তাদের জন্য একটা অত্যন্ত নিষ্ঠুর দাবা খেলা। তবে এই দাবার বোর্ডে তারা সাধারণ নিয়মে কিন্তু খেলে না। তাদের কাছে অন্য মানুষগুলো তো কোনো মূল্যই নেই। তারা কেবলই দাবার ঘুঁটি। নিজের জয়ের জন্য তারা এই ঘুঁটিগুলোকে নির্দয়ভাবে ব্যবহার করে। আর প্রয়োজন ফুরিয়ে গেলে বোর্ড থেকে অনায়াসে ছুঁড়ে ফেলে দেয়। ওই ঘুঁটিগুলোর যে প্রাণ আছে সেটা নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। শুধু দাবা খেলা নয়, বিষয়টা আরো একটু জটিল মনে হচ্ছে। হ্যাঁ, কারণ দাবা খেলায় অন্তত দুই পক্ষের জন্য সমান নিয়ম থাকে, কিন্তু সাইকোপ্যাথরা মনে করে তারা নিজেরাই দাবার বোর্ডটা তৈরি করেছে। এবং নিয়ম কানুনও তাদেরই, তাই না? একদম। তারা মনে করে বাকি সবাই বোকা এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্যই জন্ম নিয়েছে। এই শ্রেষ্ঠত্বের অন্ধ অহংকারই তাদের বারবার অপরাধ করতে প্ররোচিত করে। তারা প্রতিটি মানুষকে একটা হাতিয়ার হিসেবে দেখে। যা দিয়ে তাদের নিজেদের কোনো না কোনো উদ্দেশ্য হাসিল হবে। কিন্তু এই যে এত ভয়ঙ্কর আর জটিল একটা মানসিকতা, এর ভেতরে আসলে কি চলে সেটা আমরা জানলাম কিভাবে? এখানেই আসে এই বইয়ের সবচেয়ে কৌতুকলোদ্দীপক অংশ। হ্যাঁ, সাক্ষাৎকার কক্ষের ভেতরের গল্প। লেখক ক্রিস্টোফার বেরি ডি কিভাবে এই কুখ্যাত অপরাধীদের মনের ভেতরে প্রবেশ করলেন, তার কাজের পদ্ধতিটা অত্যন্ত সূক্ষ্ম আর অবাক করার মতো। তিনি গিয়েই পুলিশের মতো তাদের সরাসরি জেরা করতেন না, বা কড়া আলো ফেলে ভয় দেখাতেন না। বরং তিনি মাসের পর মাস সময় নিয়ে এই অপরাধীদের বিশ্বাস অর্জন করতেন, অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের কথা শুনতেন। এবং এমন সব প্রশ্ন করতেন যার মাধ্যমে এই মানুষগুলোর আসল চিন্তাভাবনাগুলো বেরিয়ে আসতো। প্রশ্ন হলো, লেখক ঠিক কিভাবে এই কঠিন কাজটা করতেন? লেখকের এই পদ্ধতির মধ্যে একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল লুকিয়ে আছে, যা তিনি মূলত এই সাইকোপ্যাথদের কাছ থেকেই ধার করেছেন। ওই যে আমরা একটু আগেই আলোচনা করলাম যে সাইকোপ্যাথরা মানুষকে বিশ্বাস করিয়ে ধোঁকা দেবার পারদর্শী। ঠিক। তারা যেমন মানুষের আবেগ অনুকরণ করতে পারে, লেখকও ঠিক একই কৌশল ব্যবহার করতেন। তিনি যখন কারাগারের ওই ঠান্ডা সাক্ষাৎকার কক্ষে বসতেন, তখন কি তিনি তার নিজের সব মানবিক আবেগ লুকিয়ে ফেলতেন? হ্যাঁ, নিজের ঘৃণা বা বিচারক সুলভ মনোভাব পুরোপুরি লুকিয়ে ফেলতেন। তিনি অপরাধীর বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভঙ্গি অনুকরণ করতেন। বাপরে। তাদের সেই বিকৃত অহংকারকে প্রশ্রয় দিতেন রীতিমতো। অপরাধী যখন তার ভয়ঙ্কর অপরাধের বর্ণনা দিয়ে গর্ব করত, লেখক তখন বিরক্তি বা আতঙ্ক প্রকাশ না করে অত্যন্ত কৌতূহলী শ্রোতার মতো মাথা নাড়তেন। এতে অপরাধী ভাবতো যে লেখক তার মতোই চিন্তা করে, বা অন্তত তাকে বুঝতে পারছে। আর এই স্বাচ্ছন্দ্য বোধ করা থেকেই তারা নিজেদের আসল রূপটা প্রকাশ করে দিত। এটা শোনা যত সহজ মনে হচ্ছে, বাস্তবে করাটা তো ঠিক ততটাই কঠিন। মানে ভেবে দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। তা তো বটেই। যেই মানুষগুলো এত বীভৎস কাজ করেছে, দিনের পর দিন তাদের সামনে বসে থাকা, তাদের মুখে নির্দয় নিষ্ঠুরতার গল্প শোনা। আর সেই মুহূর্তে নিজের চোখ মুখে বিন্দুমাত্র ঘৃণা বা আতঙ্ক প্রকাশ না করাটা সত্যিই কঠিন। অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের কথা শোনা এবং তাদের বিশ্বাস অর্জন করা, এই যে নিজের স্বাভাবিক মানবিক আবেগগুলোকে ভাবে চেপে রাখা, এটা ঠিক কিভাবে সম্ভব? এটি একজন মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের মানসিক পরীক্ষা। মনস্তত্ত্বের ভাষায় এই পদ্ধতিকে বলে কম্পার্টমেন্টালাইজেশন, বা মনের ভেতরে সম্পূর্ণ আলাদা আলাদা প্রকোষ্ঠ তৈরি করা। মানে সাক্ষাৎকার কক্ষে ঢোকার আগে লেখককে তার নিজের সত্তা, পরিবার, আবেগ সবকিছুকে মনের একটা বাক্সে তালাবদ্ধ করে রাখতে হতো। একদম তাই। তারপর সম্পূর্ণ ভিন্ন এক সত্তা নিয়ে তাকে অপরাধীর সামনে বসতে হতো। কারণ তিনি জানতেন যে তিনি যদি সামান্যতম বিচারকসুলভ আচরণ দেখান, তবে ওই অপরাধীর সাথে সাথে কথা বলা বন্ধ করে দেবে। হ্যাঁ, তাই তাকে একটা ক্লিনিক্যাল বা চিকিৎসা সুলভ নির্লিপ্ততা বজায় রাখতে হতো, কিন্তু এর একটা বিশাল মানসিক মূল্যও চোকাতে হয়। মানুষের দৈনন্দিন চিন্তাভাবনার উপর তো ভয়াবহ প্রভাব ফেলার কথা। ফেলে তো। পেশাদার ক্রিমিনোলজিস্টদের প্রায় দীর্ঘমেয়াদী থেরাপির মধ্যে দিয়ে যেতে হয় এই মানসিক ধকল সামলানোর জন্য। সত্যি অবিশ্বাস্য এক মানসিক লড়াইয়ের গল্প। তবে এই অন্ধকার কারাগারের মনস্তত্ত্ব আর সাক্ষাৎকার কক্ষের গণ্ডি পেরিয়ে
এবার আমাদের সাধারণ জীবনে ফেরা যাক। হ্যাঁ, সেটা খুব জরুরি। আমাদের দৈনন্দিন জীবনে এই তথ্যের ব্যবহারিক প্রয়োগ আসলে কি? আমরা তো আর প্রতিদিন সিরিয়াল কিলারদের সাথে মিশছি না। না, তা মিশছি না ঠিকই, কিন্তু আমাদের চারপাশে এমন অনেকেই থাকতে পারে যাদের মধ্যে এই সাইকোপ্যাথিক বৈশিষ্ট্যগুলো প্রবল মাত্রায় আছে। বইটিতে আত্মরক্ষা এবং বাস্তব জীবনের শিক্ষার উপর খুব জোর দেওয়া হয়েছে। মানে কাউকে শুধু আকর্ষণীয় বা মিষ্টিভাষী দেখলেই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। ঠিক, যে কোনো সম্পর্ক গড়ার আগে মানুষের ধারাবাহিক আচরণ বা প্যাটার্ন পর্যবেক্ষণ করাটা খুব জরুরি। অতিরিক্ত মিথ্যে বলা, নিজের লাভের জন্য মানুষকে ব্যবহার করা এবং ভুল করার পর বিন্দুমাত্র অনুশোচনা না থাকা, এগুলো তো বিপদের চূড়ান্ত সংকেত। একদম ঠিক। তবে এখানে বইটিতে দেওয়া একটি খুব জরুরি সতর্কবাণীও আমাদের মাথায় রাখতে হবে। কোন সতর্কবাণী? শুধু দু একটি বৈশিষ্ট্য দেখেই আমাদের চারপাশের কোনো মানুষকে চট করে সাইকোপ্যাথের তকমা দেওয়া মোটেও ঠিক নয়। হ্যাঁ, মানুষের মুড সুইং হতেই পারে। মানুষ স্বার্থপরের অত কাজও করতে পারে মাঝে মাঝে। ঠিক, কিন্তু ক্লিনিক্যাল সাইকোপ্যাথি সম্পূর্ণ ভিন্ন এবং জটিল একটি বিষয়। এই ধরনের মূল্যায়ন কেবল দীর্ঘ প্রশিক্ষিত মানসিক শাস্ত্র বিশেষজ্ঞরাই করতে পারেন। আমাদের লক্ষ্য তো অন্যকে ডায়াগনোজ করা নয়, বরং নিজেদের সুরক্ষিত রাখা। হ্যাঁ, এই বইয়ের সবচেয়ে বড় ব্যবহারিক শিক্ষা হলো সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিকাশ ঘটানো। মানে আমাদের শিখতে হবে মানুষের মুখের কথার চেয়ে তার কাজকে বেশি মূল্যায়ন করতে। আকর্ষণীয় কথা যে কেউ বলতে পারে। কিন্তু একজন সুস্থ মানসিকতার মানুষের মধ্যে ধারাবাহিক সততা, দায়িত্ববোধ এবং সবচেয়ে বড় কথা সহানুভূতি থাকবে। যখন দেখা যায় কারো কথায় আর কাজে কোনো মিল নেই, যখন কেউ সবসময় নিজের ভুলের দায় অন্যের ঘাড়ে চাপায়, তখনই সতর্ক হতে হবে। আর আশেপাশের মানুষের কষ্টের প্রতি সম্পূর্ণ উদাসীন থাকে, সেটাও একটা বড় লক্ষণ। এই ধারাবাহিকতা পর্যবেক্ষণের বিষয়টা অনেকটা আমাদের দৈনন্দিন জীবনের একটা সাধারণ সিদ্ধান্তের মতো। কিরকম? ধরুন, কষ্টার্জিত টাকা দিয়ে একটা আস্ত বাড়ি কিনতে গেলে তো আমরা শুধু বাইরের সুন্দর রং বা চকচকে জানালা দেখে সিদ্ধান্ত নিই না। হ্যাঁ, আমরা চেক করি বাড়ির ভিত বা ফাউন্ডেশন কতটা শক্ত, পিলারে কোনো ফাটল আছে কিনা। কারণ শুধু বাইরের চাকচিক্য দেখে সিদ্ধান্ত নিলে সামান্য ঝড়ে বাড়ি ভেঙে পড়ার ভয় থাকে। ঠিক তেমনি মানুষের ক্ষেত্রেও শুধু আত্মবিশ্বাস দেখে সম্পর্ক গড়লে বিপদে ঝুঁকি থাকে। সম্পর্কের আসল ভিত হলো সহানুভূতি আর সততা। সেই ভিতটা শক্ত কিনা তা যাচাই করে নেওয়াটাই হলো আসল বুদ্ধিমত্তার কাজ। সম্পর্কের ভিত পরীক্ষা করাটাই হলো সেই মানসিক আত্মরক্ষা যার কথা আমরা একেবারে শুরুতে বলেছিলাম। হ্যাঁ, এই অন্ধকার মনস্তত্ত্বের এত গভীর বিশ্লেষণ আসলে কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং এর উদ্দেশ্য হলো আমাদের চোখ খুলে দেওয়া। যখন আমরা বুঝতে পারি যে সত্যিকারের বিপদ সবসময় দূর থেকে গর্জন করতে করতে আসে না, বরং হাসি মুখে আসে, তখন আমরা অনেক বেশি পরিণত সিদ্ধান্ত নিতে পারি। অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসে আমরা একটা যৌক্তিক সতর্কতার মধ্যে দিয়ে সম্পর্ক তৈরি করা শিখি। আজকের এই দীর্ঘ অনুসন্ধান থেকে আমরা বেশ কিছু অমূল্য জিনিস শিখলাম। সত্যিকারের বিপদ সবসময় বাইরে থেকে দেখে বোঝা যায় না। আকর্ষণীয় চেহারার পেছনে লুকিয়ে থাকতে পারে চরম অনুভূতিহীন এক মন, যারা অন্যের জীবনকে কেবলই তাদের নিজেদের সুবিধার একটা হাতিয়ার মনে করে। তাই চারপাশের পরিস্থিতি নিয়ে সচেতনতা, সমালোচনামূলক চিন্তা এবং সত্যিকারের সহানুভূতির চর্চা, এই তিনটে জিনিসই আমাদের দৈনন্দিন জীবনে নিরাপদ থাকতে সাহায্য করবে। আর সেই সাথে এটাও মনে রাখতে হবে, মানুষের অন্ধকারের রূপগুলো চিনতে গিয়ে আমরা নিজেরা যেন আমাদের সহানুভূতি না হারিয়ে ফেলি। হ্যাঁ, সাইকোপ্যাথদের মনস্তত্ত্ব বোঝার পর অতিরিক্ত সন্দেহবাতিক হয়ে পড়াটাও স্বাস্থ্যকর নয়। সুস্থ সমাজ আর সম্পর্ক গড়ার জন্য বিশ্বাস প্রয়োজন, তবে সেই বিশ্বাস হতে হবে চোখ কান খোলা রেখে, যাচাই করে। অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটা কথা। আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমার মনে একটা চূড়ান্ত প্রশ্ন জাগছে, যা আমি শ্রোতাদের একটু গভীরভাবে ভেবে দেখার জন্য রেখে যেতে চাই। বলুন। আমরা এতক্ষণ ধরে জানলাম যে অন্যের প্রতি সহানুভূতি, নিজের কাজের দায়িত্ব নেওয়া এবং সততাই আমাদের সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলে। হ্যাঁ। আর সাইকোপ্যাথদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেদের স্বার্থে যে কোনো কিছু করতে পারে এবং অন্যকে টপকে ওপরে ওঠার জন্য তাদের কোনো অনুশোচনা থাকে না। রাইট। কিন্তু এবার একটু আমাদের নিজেদের তৈরি করা এই আধুনিক, অত্যন্ত দ্রুতগতির কর্পোরেট সমাজটার দিকে তাকালে কি দেখি?
আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই অন্ধ উচ্চাকাঙ্ক্ষা বাহ্যিক চাকচিক্যকে পুরস্কৃত করা হয়। হ্যাঁ, অন্যকে টপকে যে কোনো মূল্যে শীর্ষে পৌঁছানোর প্রবণতাকে তো প্রশংসার চোখে দেখা হয় আজকাল। যে যত বেশি নির্মমভাবে ব্যবসা বা প্রজেক্ট সফল করতে পারে তাকে তত বড় লিডার ভাবা হয়। তাহলে কি আমাদের এই সমাজ ব্যবস্থা, যেখানে সফলতার সংজ্ঞাই বদলে গেছে, তা কি নিজেদের অজান্তেই আমাদের চারপাশে এই সাইকোপ্যাথিক বৈশিষ্ট্যগুলোকে উৎসাহিত করছে? সাংঘাতিক একটা পয়েন্ট। আমরা কি আমাদের চারপাশে এই ভিনাস ফ্লাই ট্র্যাপগুলোকে সযত্নে লুকিয়ে থাকতে বা আরো শক্তিশালী হতে সাহায্য করছি না? সেই অন্ধকার গলির দানব হয়তো আর গলিতে লুকিয়ে নেই। সে হয়তো সমাজের সবচেয়ে উজ্জ্বল আলোতে স্যুট টাই পরে আমাদের পাশেই ঘুরে বেড়াচ্ছে। ঠিক তাই। এটি সমাজ এবং আমাদের নিজেদের মনস্তত্ত্বের জন্য অত্যন্ত শক্তিশালী এবং ভাবিয়ে তোলার মতো একটি প্রশ্ন। দানবকে চেনার উপায় হয়তো আমাদের আবারও নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। সত্যিই তাই। এই গভীর চিন্তার জায়গাটি থেকেই আজ আমরা বিদায় নিচ্ছি। এই ধরনের আরো চমকপ্রদ আর চিন্তা জাগা নিয়ে বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।